কারণ তোমার কাজের প্রতিবাদ করে আমি মেজদা বিপ্রদাস চৌধুরীর মতো হারিয়ে যেতে চাই না দাদা। দেবদাস, যুগে যুগে এদেশের বুকে আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয়নি দাদা, আর তোমারও হবে না। একদিন দেখবে সৌরভ ঠাকুরের মতো একটা লোভী স্বার্থপরের সঙ্গে বোনের বিয়ে দিয়ে তার কথা মতো চলে তুমি শুধু বোনের সর্বনাশ করনি, তুমি তোমার নিজের মুখটাও পুড়িয়েছো। it is wrong. Yes, it is absolutely correct দাদা। পাপ আর অধর্মকে সঙ্গী করে কেউ কোনোদিন এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারেনি, আর তুমিও পারবে না। তাই সাবধান, খুব 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 সাবধান। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পড়ে গেলে তার মুখে আমি 3টে লাথি মারি। কে বলতে পারে ওই সৌরভ ঠাকুর আমার 3টে লাথি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে না? তাতে যে আপনার আদরণীয় বোন বিধবা হয়ে যাবে স্যার। সে সধবা হলো কবে যে বিধবা হবে? কেন স্যার, সৌরভকে বিয়ে করে? বিয়ে? সৌরভ একটা মানুষ আর তার সঙ্গে টিনার বিয়ে? কিন্তু স্যার, সৌরভ বাবু তো টিনাকে বিয়ে করে ও চৌধুরী রাজত্ব চালাচ্ছে, এমনকি আপনিও তার কথা মতো। পিপিলিকার কেন পাখা গজায় তব্যেন্দু? মরিবার তরে ওই সৌরভ ঠাকুরও মরবে, তবে আমার আশা পূর্ণ হওয়ার পর। ওই জন্য তো আমি ওকে উচ্চাসার স্বর্ণ মহলে টেনে তুলছি। কিন্তু স্যার, সৌরভের কিছু হয়ে গেলে টিনা যেমন তোমার ছিল ঠিক তেমনই থাকবে। আজকালে কয়েকটা কাশ্মীরের ভূষণ বেড়ানোর মতো আর কি। আপনি একটা পাঠাকে কোচনে কাটবেন স্যার? তার মানে টিনা দিদিমণি এইভাবে জামা বদলানোর মতো স্বামী বদলাতে থাকলে হিন্দি সিনেমার নায়িকার যে লজ্জা পাবে স্যার। তোর নাক না গলালেও চলবে। বি কেয়ারফুল, জুতো হয়ে জন্মেছিস, পায়ের নিচেই থাকবি, মাথায় ওঠার চেষ্টা করবি না। কিন্তু কখনো কখনো জুতোকে মাথায় তুলতে হয় স্যার। না, তেমন দিন আমার জীবনে আসবে না। আর যদিও বা আসে, তাহলে ওই জুতোকে আমি ছুঁড়ে ফেলে দেবো। ও কথা বলবেন না স্যার, ভুল করে ওই জুতো মাথায় ওঠার চেষ্টা করবে না। শুধু একটা অনুরোধ স্যার, এবারই সকলকে ভালোবেসে আমাকে জুতো হয়েই থাকতে দিন। যত সব বোগাস সেন্টিমেন্ট। হ্যাঁ, তুমি যেন একাদশীর কথা শুনে ভয় পেও না, কারণ আমার কাছে একাদশী আর তুমি এক জিনিস নাও। তা আমি জানি স্যার, নইলে কি টিনাকে। ঠিক তাই, তুমি শুধু মনে রাখবে তুমি টিনার বাগদত্তার স্বামী। আমার মনে শান্তি নেই। কি বলছিস ছোট? তোমরা সাহস যে আমার উপর দাদাগিরি করে। কি বলছিস রে ছোট? ঠিকই বলছি স্যার, ওই সৌরভ বাবু আমার উপর কলম চালায়। তাতে দুঃখ করার কিছু নেই রে ছোটন, কিছুদিনের জন্য সেই পাওয়ারটা তাকে দেওয়া হয়েছে। সত্যি আপনারা ছোট যখন থাকলেন আপাতত তাই, কিন্তু ওটা তো মরশুমি ফসল। সময়ে ফসল কেটে যেমন জমি ঠিক তেমনই করে দেব। সত্যি আপনারা আমাদেরকে একটা কলেজ চালু কখন কি যে বুদ্ধি ধরেন বোঝা শিবের ব্যাপারে। সত্য এবার বল, সে তোর কোন কাজে বাধা দিয়েছে? আমাদের কারখানা তৈরি কাজে বাধা দেওয়া ছেলেগুলোকে আমি একের পর এক শেষ করে দেব। সৌরভ বাবু তোর কাজে বাধা দিয়ে তোদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, ও সারা পুলিশ যদি সব করবে আমরা কি ঘোড়া ঘাস না কাটলে কয়েকটা দিন চুপ করে বসে দেখ কেমন করে লাঠি না ভাঙে সাপও মারা যায়। কিন্তু পুলিশ তো গরম ঠাকুর ঠিক হতে পারেনি। কি বলছিস তুই? ওকে তো পুরো পর্যন্ত অ্যারেস্ট করার কথা। দেখুন হয়তো পুলিশ দেখে ভালো মন্দকে অ্যারেস্ট করে ফেলা বেমালুম ভুলে যায়। না, এত সহজে ভুলতে আমি দেব না। 1 লাখ টাকার বিনিময়ে যে কেস আমি চাচিয়েছি, তার জন্য ওই চৌধুরী পরিবারকে আমি সব অন্যায় অধর্ম লোভের হাত ধরে আমি নরকে যেতেও রাজি। নরকে আমি তোমায় পাঠাবো মিস্টার ধর্মদাস চৌধুরী।
এই পলাশ ডাঙ্গার মুখে তোমার আধিপত্যকে ধূলিসাৎ করে রাজত্ব চালাবে তপবেন্দু গাঙ্গুলি। সূর্য উঠবে না ম্যানেজার বাবু। ছোটন, এই ছোটন সালা কারো 2 নম্বরের কথা বিশ্বাস করে না, কিছু করে দিত। তারা চায়নার গুন্ডা, সেও ব্যঙ্গ করছে। এই চৌধুরী পরিবারকে নরকের দ্বার পর্যন্ত টেনে লেগে এই ব্যঙ্গের জবাব আমি দেব। এই তপবেন্দু গাঙ্গুলি শিকারী নয়, শিকারী। বাঘ, সিংহ, গন্ডার। ব্যাস ব্যাস ব্যাস, এর থেকে আর একটা কথা বললে পড়ো আমি তোমাকে সোজাই পাগলা করে ভরে দেবো। তোমার প্রেমে তো আমি পাগলই ডার্লিং। থাক থাক থাক, তোমার এই মিষ্টি কথায় আর যাই বলুক আমি কিন্তু ভুলবো না। বেশ, বলো কি চাও? এমনি করে সারা জীবন আমি তোমার বুকে মাথা রেখে তাই তো আছি ডার্লিং, সব কাজ ভুলে শুধু তোমার চিন্তায় সারা জীবন মগ্ন আছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। ও সঙ্গী, আমরা আমার সঙ্গী।
কেন? আমি তো তোমার সামনেই আছি, যা বলবে বলো। বলবো আর কি, স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে এইসব করতে তোমার লজ্জা করছে না? স্বামী? আগে তো ভেবে দেখি তুমি আমার স্বামী হওয়ার যোগ্য কিনা। বিয়ে করেছি বলে তোমার কাছে আমি মাথা বিক্রি করিনি সৌরভ। আর তাছাড়া নিজে একটা মেয়ে সর্বনাশ করে আমাকে বিয়ে করেছো, আর তারপরে সেই তুমি কিনা এসেছো স্বামী না দেখার ফলাতে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সৌরভ বাবু, আমি বলছিলাম কি, আমি চাই না আমাদের স্বামী স্ত্রী কথার মাঝে কোনো তারপর চিন্তা করে। ওকে মিস্টার ঠাকুর, আগামী দিনেই প্রমাণ হয়ে যাবে কে থার্ড পার্সন আর কে ফার্স্ট পার্সন, কে থাকবে ঘরের ভিতরে আর কে থাকবে ঘরের বাইরে। জানোয়ার একটা! আরে এই জানোয়ারগুলোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি, যেমনি করে মাথায় তুলেছি তোমার মতো একটা অপদার্থকে। টিনা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। শুনে খুব খুশি হলাম যে তোমারও অপমান বোধ আছে। তবে কি জানো তো, এই কথার তোমার অনেক আগেই জানার দরকার ছিল। ঘর জামাই? হ্যাঁ, ঘর জামাই। তাছাড়া কি তুমি কি নিজেকে মালিক মনে করছো না? না, তা হয়তো করিনি, কিন্তু এই ঘর জামাই সৌরভ ঠাকুর ছিল বলেই চৌধুরী বংশ ধীরে ধীরে তার আপন মর্যাদা ফিরে পাচ্ছে। থাক থাক থাক, তোমার মুখে এইসব কথা মানায় না। যে কিনা আপন জনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়ে অন্যের মুঠকে মাথায় তুলে নিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছো যে তুমি অনেক মহান। টিনা, আমি যে তোমাকে ভালোবেসে ভালোবাসা? তোমার ভালোবাসা আর যে কেউ ভুলুক না কেন, এই টিনা চৌধুরী ভুলবে না মিস্টার সৌরভ। টিনা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? তোমার অপমান বোধ আছে সৌরভ? টিনা, বুঝতে পারবে? সৌরভ! এ কি বড়দা তুমি? হ্যাঁ, আমি শুনেছিলাম তুই নাকি চৌধুরী বাড়িতে খুব উন্নতি করেছিস, কিন্তু এতটা উন্নতি করেছিস তা তো আমি ভাবতে পারিনি। না মানে আমি বাড়ির লোকের গায়ে হাত তুলে বীরত্ব প্রকাশ করে তারাই যারা ফিরু কাপুরুষ। কিন্তু ও যে ব্যভিচারের পথে পা বাড়িয়েছে, তার জন্য দায়িত্ব তুই নিজে। বিয়ে করে স্ত্রীকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা যার নেই সে তো স্বামী নামের অযোগ্য। প্রতি নদীর মুখে শ্যাওলা তো জমবে। এ গ্রামের এক হতভাগ্য গরিব কিষান, তাই ওকে এত কথা বলা যেমন আমার উচিত হয়নি, তেমনি তোমাকেও কিছু অনুচিত কথা আমি বলবো, তুমি শুনবে মা? বেশ, বলুন আপনি কি বলবেন। মাগো, এটা ইংল্যান্ড বা আমেরিকা নয়, সোনার বাংলার এক সুনিবিড় গ্রাম পলাশ টাকার মেয়ে তুমি। আবার সেই গ্রামের বিখ্যাত ঠাকুর পরিবারের বউ তুমি। তোমায় কি এ পোশাকে সাজে মা? বর্দা, বাড়িতে মা ঠাকুমাকে জিজ্ঞেস করে দেখো তো মা, স্বামীর মঙ্গল কামনায় মেয়েদের কি কি ধারণ করা উচিত। বর্দা, আর এক বাংলার শাশ্বত বধূ কোন পোশাকে সাজলে তাকে শ্রদ্ধায় মা বলে মাথা নত করতে মন ছটফট করে। বর্দা, বর্দা আপনি আবেগের বসে অনেক ভুল কথায় আমি বলে ফেলেছি মা, তোমরা আমায় ক্ষমা করো। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব বলে তুমি এখান থেকে চলে যাও। তোমার সিনকেট আমার সহ্য ওরে বর্দা, আপনার মাথা পেটে রক্ত বেরোচ্ছে বর্দা। লাগেনি মা, লাগেনি। ইয়ার কি করে মেরেছে তো, লাগবে কেন? কিন্তু কিন্তু আপনার মাথা পেটে রক্ত পড়ছে বর্দা। স্বরূপ না, ওটা যে বুক ভরা স্নেহ মায়া মমতার দাম সারা বাংলায় আমার মতো সংগুলোকে এভাবে দাম মেটাতে হচ্ছে মা। এতে দুঃখ বলে কিচ্ছু নেই মা, এতে দুঃখ বলে বর্দা, ছি 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 ছি। ভাবতো আমার অবাক লাগছে, তুমি কি মানুষ নাকি শিক্ষিত দুর্বে জানোয়ার? টিনা, তোমার সাহস দেখে আমি আমার চলার পথে কোনো বাধার সৃষ্টি করলে আমি তোমাকে ছাড়বো না টিনা।
Be careful! যে ধুলো কাদা মাখা জীবন আমি একবার ছেড়ে এসেছি, হাজার মায়াবী কোথায় সে পথে মারা পড়া। নিশ্চয়, কেন মারাবে? মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন তার লোকালয় চেয়ে ওই দুর্গম জঙ্গলটাই বেশি ভালো লাগে। ছোটদা, টিনা, আপনি কি তোমাকে অপমান করছেন? এর চেয়ে আরো বেশি অপমান করতে পারলে হয়তো আমি বেশি খুশি হতাম। তার মানে আমি ভেবেছিলাম তুমি সাময়িক লোভের বশবর্তী হয়ে এই চৌধুরী ভিলায় প্রবেশ করলেও পবিত্র ঠাকুর বংশের রক্ত একদিন তোমার মধ্যে জেগে উঠবে। জেগে উঠেছে, তার প্রমাণ আমি খুব শীঘ্রই দেবো। কিভাবে? কিভাবে? আমার অংশে জমি জায়গা পুকুর ভিটে বাড়ি বিক্রি করে ঠাকুর বংশকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো যে এই সৌরভ ঠাকুরের মত আজ চলার পথ ভিন্ন নয়। ছি টিনা, ছি! এরকম একটা জানোয়ারকে তোর স্বামী বলে ভাবতে লজ্জা করে না? আগে করতো না, কিন্তু আজ থেকে খুবই করছে দাদা। ওর মতো একটা জানোয়ারকে আমি উচিত শিক্ষা তারপর তব্যেন্দ্রের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। বাহ দাদা, বাহ, চমৎকার! বোনটা তাহলে তোমার স্বার্থের দাবা খেলার দান, একবার এঘর একবার ওঘর, তাই না? তার মানে কি বলতে চাস তুই? তোমার স্বার্থের যুবকাষ্টে ফেলে নিজের বোনকে তুমি কচটে বলি করবে দাদা? দেবদাস, কি বলছিস তুই? টিনা তব্যেন্দুকে ভালোবাসে তাই? না, আজ থেকে আমি সব ভালোবাসা বিসর্জন দিয়ে এই পৃথিবীতে আমি শুধু একা, শুধুই আমি একা। তাহলে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি কি করে? মহাপাপের প্রায়শ্চিত্ত? নিশ্চয়। তোর নিজের চোখের সামনে দেবতা ভাসুরের লাঞ্ছনা, মাথা ফেটে রক্ত ঝরাটাকে তুই ভুলে যেতে চাস? তো শ্রদ্ধা ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে দেবতার মনের ক্ষত সারিয়ে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি কবে রে বোন, কবে? ছোটদা, যাবো না ছোটদা, যাবো। আমি সেই দেবতার মন্দিরে গিয়ে ভিখারিনী হয়ে দাঁড়াবো রে ছোটদা, ভিখারিনী হয়ে দাঁড়াবো। না, তোকে আমি কোথাও যেতে দেবো না। আমি তোদের কথা শুনে বুঝতে পারছি ওই জানোয়ার রবিরঞ্জন এ বাড়িতে এসেছিল আর সৌরভ তার বুকে আঘাত এনে এ বাড়ির কয়েক লক্ষ গুণ মর্যাদা বাড়িয়ে দিয়ে গেছে। ওই সৌরভকে নিয়ে তোকে এই বাড়িতে থাকতে হবে। যে বাড়িতে আমার দেবতুল্য ভাসুরের রক্ত ধরেছে সে বাড়িতে আর যেই থাকুক আমি থাকবো না বর্দা, আমি থাকবো না। ওই জানোয়ারটার ভাগ্য ভালো যে আমি বাড়িতে ছিলাম না, নইলে ওকে আমি গুলি করে মারতাম। আমার ভাসুরের গায়ে একটা কাঁচা দেওয়ার আগে, আমার ভাসুরের গায়ে একটা কাঁটার আচর দেওয়ার আগে তোমার বোনের লাশ টপকে তাকে স্পর্শ করতে হবে বর্দা। ওর ভাসুরকে উচিত শিক্ষা দেবার আগে তোকে আমি বন্দি করে রাখবো আমার গুপ্ত ঘরে। ও যাবে দেবতার মন্দির, ওই রবিরঞ্জন ঠাকুরের ঘরে। এই টিনা, চলো দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বুকে পাখি মরায় ফিরে আয়, ফিরে আয়, শূন্য পাখি মরায় ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ভোর অকালে ঝরিয়া যায়, শূন্য মুখে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। না, ঘরে ফিরতে মন চাইছে না। মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে ঘরটা যেন খা খা করছে। দুপুরে কেউ খেতে ডাকে না, রাত্রে কেউ বলে না বাবা রাত হয়েছে ঘুমোবে চলো। জানি না, জানি না মেয়েটা কেমন আছে, কি করছে।
বলে এত তাড়াতাড়ি মেয়েটা বিয়ে না দিলে বুঝি চলছিল না। তার মানে তাতে তোর কি লাভ হতো? না না, লাভ আর কি, তবে দুজন সার্থক করে তার ওই যৌবন ভরা শরীরটা দেখতুম। তো হবে রে জানো, শেষ করে ফেলবো। আমার নিজেও প্রজার গায়ে হাত তুলে ওঠো ওঠো অপমান। কে কে তুই? কোদাতলার বন্ধ সুলতান হারুনুর রশিদ। সাবধান সার্কাসের জোকর, আরেকটা বাজে কথা বললে আমি যদি প্রজাকে পাঠিয়ে দিই, কোন তোর বাপ এসে বাঁচাবে? শয়তান 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 শয়তান। শুনে যা রে শয়তানের দোসর, তোদের সবাইকে আইনের পেঁচে ফেলে পুলিশের হাতে তুলতে যাচ্ছে সুদূর বাগদাদ থেকে সুলতান হারুনুর রশিদ। তুমি কে বাবা? সুলতান সেজে আমার রক্ষা করতে হয়ে? মনে করুন না আমি আপনারই এক সন্তান। কিন্তু বাবা, তুমি মৌচাকে ঢিল মেরে তুমি নিজে বাঁচতে পারবে তো? বাঁচতে নয় কাকাবু, আমি এসেছি আপনাদের বাঁচাতে। তাই জলে স্থলে অন্তরিক্ষে যেখানে বিপদে পড়বেন মনে মনে আমাকে স্মরণ করবেন। জানবেন আপনাদের পাশে আছে সুলতান হারুনুর রশিদ। জানি না কে তুমি, কি তোমার পরিচয়, তবু আজ তুমি আমাদের শয়তানের হাত থেকে বাঁচালে, তার জন্য জানাই তোমার শত কোটি প্রণাম। কাকে বেনাম করছিস রে কাকা? এই পোড়া গায়ে দা ঠাকুর ছাড়া কে আছে যাকে বেনাম করবি? হ্যাঁ, এতদিন আমিও তাই জানতাম কালা, কিন্তু আজ যা দেখলুম, কি কি দেখলি তুই? এই গাঁয়ের প্রকৃত মানুষের আনাগোনা, সেই তো আমাকে শয়তানের হাত থেকে বাঁচালো। তার মানে তুই কার কথা বলছিস? সে ভগবানের দূত। আচ্ছা কালা, তুই তো রোজ ঠাকুর বাড়িতে যাস, ওরা ওরা সব কেমন আছে জানিস? ভালো নেই গো কাকা, সংসারটা যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। কালা, সুখে আছে গো কাকা, সবাই খুব সুখে আছে। এই এই শোন, শোন, তুই তুই কি খবর রাখিস যে এইসব কথাগুলো বলছিস? ওরা ওরা সবাই খুব সুখে আছে গো কাকা, খুব সুখে আছে। যাক মা, তুমি আমার সুখবর দিয়ে আমার বুক থেকে পাষাণ ভার নামিয়ে দিলে। কদিন কোনো খবর পাইনি, আর পলাশটাও যে কোথায় গেছে কে জানে। তবু তবু তোমার মুখে সুখবরটা শুনে আমি একটু শান্তি পেলাম মা, আমি একটু শান্তি পেলাম। আচ্ছা কদম, তুই কাকাকে মিছে কথা কইলি কেন? দা ঠাকুরের সংসার তো যত দুঃখেই পড়ো না কেন, বাইরের লোককে বুঝতে দিলে চলবে না, বুঝেছিস? দা ঠাকুরের মতো দেড়টার পাড়ার লোক দেখবি কদিনের মধ্যে সংসারটাকে ঠিক সামনে পারবেনি রে কদম, পারবেনি। এই সমাজের মানে মানুষই যে সবচেয়ে বড় শয়তান, তা দা ঠাকুরের সংসারটাকে দেখলেই বোঝা যায়। তবুও সব কথা মুখ বুঝে সহ্য করে রাখতে হবে। মুখে হাসি রেখে বাইরের লোককে বুঝতে দিলে চলবে না যে দা ঠাকুরের মতো লোকরা, ওই তাদের নিজের লোকরা ওই শয়তানের সঙ্গে হাত মিলে দা ঠাকুরের সংসারটাকে একেবারে সর্বনাশ করে। বেশ, তাহলে তুই একটা গানই কর। তুই আমার আমায় অনেকদিন ভালোবাসার একটা গান শোনাস নাই, তুই- তোর গলার গান। তুই আমার গান শুনবি? তাইলে যা। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতান্তকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতান্তকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।
বসে আছিস যে কিছু বলছিস না কেন? আমার কথা জবাব দিয়ে বল ছোট ঠাকুর। নাকি আমরা ছোট লোক জেনে বলি তুই বলতে লজ্জা পাচ্ছিস? কালাচান, তোমাদের সব কথা শুনবো, কিন্তু এই ঠাকুর পরিবারের ছেলে হয়ে, গায়ের ভগবান রবি ঠাকুরের ভাই হয়ে কোনো বিভেদের সুর আমি শুনবো না। ছোট ঠাকুর, তোমাদের যদি ছোট লোকই ভাবতাম তাহলে এই ঠাকুর পরিবারে তোমাদের একচ্ছত্র আধিপত্য থাকতো না। ছোট ঠাকুর, কালাচাঁদ, বৌদি, এই ঠাকুর পরিবারের মানুষ কোনোদিন কাউকে ছোট ভাবতে শেখেনি। আমার ভুল হয়ে গেছে ছোট ঠাকুর, তুই আমায় ক্ষমা করে দে। ক্ষমা চাইতে হবে না কালাচাঁদ, আমি তো জানি তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই বলে তোমরা সরল মনে একথা আমার কাছে তাইলে জানতে চেয়েছো। তাইলে বল না কেন বৌদিমণি কি তোকে কোনো কথা? না বৌদিমণি, শাশ্বত বাংলার কোনো গ্রাম্য বধূ হয়ে কোনো মেয়ে কি পারে তার দেবতা স্বরূপ স্বামীকে অপমান করে কটু কথা বলতে? ছোট ঠাকুর, তারা যে কবিগুরুর কল্পনার নারী, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আচ্ছান, চোখে আসে ছোট ঠাকুর, আগুন। ছায়া শুনিবির শান্তির নীর, গায়ের কত সহজ সরল মানুষ তোমরা, তাই গ্রাম বাংলা এ কুটিল সংসারের জটিল জিজ্ঞাসার তো উত্তর তোমাদের জানার তোর কথা এই না। ভালো ভালো কথার জবাব দেবার সাধ্য আমাদের নাই। তোর যে মনে কোথায় দুঃখ তা বোঝার সাধ্য আমাদের নাই রে ছোট ঠাকুর, তা বোঝার সাধ্য আমাদের নাই। আয় আয় কালাচান, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। ছোট ঠাকুর, আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু তার লেগে আমি তো কিছু করতে পারবো নাই। তবু দা ঠাকুরকে বলিস দুপুর বেলায় আমি তোদের বাড়ি যাব। গ্রাম বাংলার কত সহজ সরল মানুষ এরা, এদের অকৃত্রিম ভালোবাসা হতাশাগ্রস্ত মানুষকে নবজীবন দান করে, অথচ কিছু মানুষের জীবে এত বিষ কেন? কেন সেই বিষ সমাজ সংসার তথা দেশকে ধ্বংস করে? তোমার এই প্রশ্নগুলো কাকে করছো গৌরব? নিজেকে না ভগবানকে? তার মানে মানে নিজে আর ভগবান ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়ার আর কেউ নেই। কেন থাকবে না? তাহলে কি বুঝবো মনুষ্য সমাজ লুপ্তপ্রায় প্রজাতির মতো হারিয়ে যাচ্ছে? হয়তো ভাই, কিন্তু তার আগে বলো তো প্রতিমার সাথে তোমার সম্পর্কটা কি? সম্পর্কটা ছেলে খেলা নয় পলাশ দা, তাই সে বাড়িতে যখন বোনের বিয়ে দিয়েছো তখন নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার বোন। বোনের কথা বলছি, বলছি তোমার কথা। আমার কথা? কেন, কি হয়েছে আমার? হাসি দিয়ে কান্না ঢাকতে যেও না গৌরব, আমি শুনেছি। অমূলক কোনো কথা শুনে মনকে ভারাক্রান্ত করো না পলাশ দা। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে শুধু বিশ্বাস রাখো, রবিরঞ্জন ঠাকুরের সংসার মন্দির রাজ দেবালয় আছে, বিভেদের দানব সেখানে প্রবেশ করতে পারেনি। যুক্তি তত্ত্ব খাড়া করে তুমি আমায় বুঝিয়ে দিলে গৌরব, কিন্তু তার আগে বলো তো তোমার যুক্তি কতটা সত্য আর কতটা মর্মবেদী হাহাকার? সব হাহাকার বুকে চেপে রেখে মানুষের মঙ্গল সাধন করতে পারেন বলেই তো গৌরব বাবু রবিরঞ্জন ঠাকুরের উপযুক্ত ভাই। আপনি যাচ্ছিলাম এই পথের, আপনাদের দেখে ভাবলাম যাই জনমানব শূন্য মেঠো পথে ক্ষমাটা চেয়েই নি। কিন্তু আপনি এই থানা সর্বময় কর্তা হয়ে নতুন এসেছি তো তাই সোনা রাংটার মধ্যে প্রভেদটা বুঝতে পারিনি। আজ হঠাৎ কি করে বুঝলেন? গায়ের মেঠো পথে ঘুরে মন ভরা কিষান কিষানির গান শুনে আর ক্ষেত ভরা সোনারি ফসল দেখে। তাহলে কি এবার থানার দায়িত্ব ছেড়ে আপনি নাঙ্গল হাতে ওই মাঠে নেমে পড়বেন? না ভাই, ওটা যাদের দায়িত্ব তারাই করবে, আমার দায়িত্ব তা রক্ষা করার, যেন কোনো লুটেরা এসে মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে না যেতে পারে। যাক, আপনারা শুভবুদ্ধি উদয়ের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দিন তাকে যার কীর্তি কাহিনী শুনে, যে নিঃস্বার্থ পরোপকারী মানুষটাকে দেখে, যার আদর্শে আজ আমি নিজেকে রাঙিয়ে থানার অফিসার থেকে হয়েছি বাংলার কিষান প্রেমী পুলিশ। কে কে তিনি? বাংলা মায়ের মাটি মাখা ছেলে, পলাশ ডাঙ্গার ভগবান, সেই রবিরঞ্জন ঠাকুর। ঠাকুর 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 মামা মাটি আমার মামা মাটি আমার মামা
আমার মানুষ রে এদের সোনা মাটি সোনা সোনা মানুষ রে মাটি আমার মানুষ রে এদের সোনা মাটি সোনা সোনা মানুষ রে মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো 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 রতনাও যে এই ফসল ফলানো 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 এই মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো 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 রতনাও যে এই ফসল ফলানো 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 রোজ মশর আয় ছুটে আরে গোর হইতে রোজ মশর আয় ছুটে আরে মানুষ রে এদের সোনার মাটি সোনার সোনার মানুষ রে মাটির প্রতিমা মামাদে 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 মায়ের মদিন মামাদে 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 মাটির প্রতিমা মামাদে 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 মমতা মাখানো মামাদে 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 রোজ বসন আজ ছুটে আয় রে ওর বইতে রোজ বসন আজ ছুটে আয় রে মাটি আমার মানুষ রে সোনার মানুষ রে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই সেই আপামায় গ্রামবাসীর কাছে রবি ঠাকুর দেবতুল্য, আর রক্তের সম্পর্কের ভাই আজ দাদাকে ভুলে সংসার ত্যাগ করে পরবাসী। ও ভগবান, এই সংসারে আর কত দেখতে হবে ঠাকুর? আমার সোনার টুকরো ছেলে রবি। কে? রবি এলি? রবি, এ কি রবি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? ও তেমন কিছু নয় মা, হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথা একটু লেগে গেছে। জানো মা জানো, আজ আমি একবার সৌরভের কাছে গিয়েছিলাম। সৌরভের কাছে কেন? যার কাছে আমরা বাতিলের খাতায়। হাজার হোক আমি তো তোর বড় ভাই, কত সম্মান যত্ন খাতির, পাগলটা তো না খেয়ে ছাড়লই না। তা বড়লোক ভাইয়ের বাড়িতে কি দিয়ে ভাত খেলে বর্দা? কি দিয়েছে? অনেক কিছুই। এই ধর আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, আলু কাবলি, ফুচকা। থাক বর্দা, এক পেট খিদে নিয়ে ভালো ভালো খাবারের গল্প করে লাভ নেই। মা, প্রতিমাকে বলো বর্দাকে যেন ভাত দেয়। কাউকে ভাত দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। প্রতিমা, এ কি বলছো তুমি? ঠিকই তো বলছি, মানুষ ভাত খায় দুপুরবেলা, এই বিকেল বেলা কেউ যদি ভাত খেতে চায় তাহলে কি কেউ ভাতের হাঁড়ি নিয়ে বিকেল বেলা বসে থাকবে? চিৎকার একদম করবে না,
এই মুহূর্তে কাউকে ভাত দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। আমি এক্ষুনি বাপের বাড়ি যাচ্ছি। না বৌমা না, তা বললে কি হয় বৌমা? ঠাকুর বাড়ির নতুন বউ তুমি, এবারের গৃহলক্ষ্মী। তাই সংসারে কিছু নিয়ম কানুন, ওইসব নিয়ম কানুন তো আমি করি না, ঠিক আছে? তাই আমার চলার পথে আপনারা কেউ বাধা দেবেন না। বৌমা, এই সংসারের বুকে বিভেদের পাঁচি তুলে সংসারটাকে তুমি শ্মশানে পরিণত করো না বৌমা। আপনারা ওই ডায়লগগুলো ওই মূর্খ চাষিদের শোনাবেন, তারা মন দিয়ে শুনবে, আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আমার সামনে দাঁড়িয়ে আমার অভুক্ত দেবতা স্বরূপ বড় দাদা তাকে খেতে না দিয়ে আমার স্ত্রী তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে বাক্য যন্ত্রণায় ক্ষত বিক্ষত রক্তাক্ত করছে। তার প্রতিবাদ করার ক্ষমতা যে অমানুষ ভাইয়ের নেই। গৌরব, সহ্য করো দাদা, সহ্য করো। তোমার জন্য শ্রদ্ধা ভক্তির আসন পাতা আছে এই গ্রামের মানুষের অন্তরে, কিন্তু যে কুকুরকে লাই দিয়ে মাথায় তুলে তুমি মাথার মণি করে রেখেছো, তার কাছে তোমার মর্যাদার মূল্য কতটুকু? এই, তুমি আমাকে কুকুর বললে? ভুল বললাম। তোমাকে কুকুর বললে ওই রাস্তার কুকুরেরা লজ্জায় মুখ ডাকবে। এই, তাহলে কুকুরকে বাড়িতে পুষে রেখেছো কেন? কাতার কামড় খাওয়ার জন্যে? তাই তো খেয়ে চলেছি, কারণ কালনাগিনীকে যতই দুধ কোলা দিয়ে পোষা হোক না কেন, তার মুখ দিয়ে গরলি উঠবে, অমৃত নয়। তোমার মতো মমতাময়ী মা, দেবতুল্য দাদা আর এই ঠাকুর পরিবারের ঐতিহ্য রক্ষা করতে নিজের স্ত্রী তথা এই ঠাকুর পরিবারের গৃহলক্ষ্মীর গায়ে হাত তুলতে আমার শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব চিৎকার করে উঠেছিল মা। তাই তো তোমাদের অপমান আমি নীরবে হজম করেছি। তাই শিশুকালে যাদের বুকে মুখে লাথি মেরে বড় হয়েছি, যে দাদার হাত ধরে চলতে শিখেছি, যার কাঁধে চড়ে চিনেছি এই জগৎটাকে, আজও আঘাতটা তার বুকে এনেছি। কারণ তার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তাই তারা সে আমার আঘাত সহ্য করবে। পরস্পর কেন সে আঘাত সহ্য করবে দাদা? কেন সে আঘাত সহ্য করবে? বেশ, তাহলে তুমি তোমার রক্তের সম্পর্ক নিয়ে থাকো, আমাকে আমার মতো চলতে দাও। ও তোমার স্বামী যদি দুটো কটু কথা বলেই থাকে, আমি ওর হয়ে তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি বৌমা, ক্ষমা চাইছি। ছি বড়দা ছি, মাথাটা হেড করার আর জায়গা পেলে না, শেষে একটা নরকের কৃমি কীটের কাছে। গৌরব, বৌমা, তুমি ওর নাম ধরে রাখলে? শুধু নাম ধরে রাখিনি, শুধু নাম ধরে রাখিনি, এই সংসার ছেড়ে যাওয়ার পথে যদি ওর মতন মানুষ আমার পায়ে ঠেকে, তাহলে তাকে লাথি মেরে এই সংসার ছেড়ে আমি বেরিয়ে যাব। তাতে কি তুমি কাজটা ভালো করবে বৌমা? এবারের সঙ্গে তোমার কাকা সুদেব কাকার মান সম্মান উচ্ছনে যাক, ওসব উচ্ছনে যাক, তাতে আমি এতটুকুনি আমি দুঃখ পাবো না। জানোয়ার গৌরবের জন্য। প্রতিমা, চলেই যখন যেতে চাও তোমায় আমি বাধা দেব না, কিন্তু যাওয়ার সময় শুনে যাও, তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য যে মা দাদার এ বাড়ির সম্মান রক্ষা করতে তোমায় খুন করে আমি জেলে যেতে পারলাম না। থাকলে সেটা মিটিয়ে নাও। মনে রেখো গৌরব ঠাকুর, তোমার এইসব অপমান, এসব লাঞ্ছনা আমার বুকে তীরের মতন বাজছে। তাই এই যন্ত্রণা যেদিন বহিঃপ্রকাশ ঘটবে, না না বৌমা, না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তার জন্য নিজেদের মধ্যে এমনি করে হিংসা বিদ্বেষ পুষে রেখে খুব বেশি গায়ে লাগছে, খুব বেশি গায়ে লাগছে, তাই না? আর আসলে কি বলতো, রক্তের সম্পর্ক তো, তাই না? না না, ও কথা বলো না বৌমা, ও কথা বলো না। আচ্ছা, আমি কি কোনোদিনও তোমাদের দুজনকে আলাদা করে দেখেছি বলো? এই সংসারের বুকে দুটো চঞ্চল পাখি, তোমরা সুখ ছাড়ি দুজন, তোমাদের নিয়ে তো হাসি গান আনন্দ। ভুলে যান, আপনাদের ওই মেয়েকে ভালোবাসায়
এই প্রতিমা আর ভুলবে না কোনোদিনও। শত দুঃখ কষ্ট বুকে নিয়ে আমি মুক্ত বেহেঙ্গিনীর মতন আমি ওই আকাশে উড়ে যাব। তাতে এই সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না, থাকবো না, থাকবো না। ভোলা মনে রে আমার, ভোলা মনে রে আমার, এমন করে ভাঙলো কেন তোমার সুখের ঘর, এমন করে ভাঙলো কেন তোমার সুখের ঘর, শুকনো মেঘে পড়লো যেবা, শুকনো মেঘে পড়লো যেবা, আপন হলো এমন করে ভাঙলো কেন তোমার সুখের ঘর, ভোলা মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে গ্রাম বাংলার বুকে এটা তো চিরন্তন শাশ্বত ছবি। সব ছবি কালো হয়ে গেছে দাদা ঠাকুর, সব ছবি কালো হয়ে গেছে। কেন কেন কি হয়েছে কালাচাঁদ? মাঠে চৌধুরী বাবু লোক তোর সব জমি মামাবি করছে। হঠাৎ চৌধুরী বাড়ির লোক আমার জমিতে? ওরা কইছে মেজো ঠাকুর নাকি তার ভাগের জমি বাটি সব চৌধুরী বাবুর কাছে বিকাই দিয়েছে। কালাচাঁদ, মাঠে সব চাষি জড়ো হয়েছে দাদা ঠাকুর, তুই হুকুম দে আমরা ওদের মেরে। ঠিক আছে, আমিও দেখছি ওরা কেমন করে আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে। আয় কালাচাঁদ। না, ওদের কাজ ওদের করতে দে। বর্দা, যাদের নিজের ঘরই ঠিক নেই তাদের পরের উপর খবরদারি করা সাচে না রে গৌরব। আজ আজ আমাদের সংসারে ভিতটা যে আলগা হয়ে গেছে। তাই তো শ্মশান হয়ে যেতে বসেছে এই ঠাকুর বংশের সংসার মন্দির। সেই মন্দিরের দুয়ারে দাঁড়ানো এক ভিখারিকে আপনি ফিরিয়ে দেবেন না তো মা? মন্দির দুয়ার থেকে কেউ কখনো ফিরে যায় না, কিন্তু কে কে তুমি মা? ও যে সংসার মন্দিরে দেবী বেজু বৌমা। না বর্দা না, আমি দেবী হতে চাই না বর্দা। আমি এই মন্দিরের সামান্য একটা দেবদাসী হয়ে এই মন্দিরেরই সেবা করতে চাই। নিজে না খেয়ে সকলকে খাইয়ে এই মন্দিরের দেবদাসী হয়ে এক কোনায় পড়ে থাকতে চাই। বলুন না মা, দেবেন তো? দেবেন তো আপনি আমাকে এইটুকু অধিকার? ওঠো ওঠো মা, ওঠো। দিতে হবে কেন মা? এ তো তোমার নিজস্ব অধিকার। মা! হ্যাঁ বৌমা, হ্যাঁ, তোমার লক্ষ্মীর ডালা তুমি নিজেই সাজিয়ে নাও। মা, দাদা ভাই, আমাকে ক্ষমা করতে পারবে তো বর্দা? আমি যে ভর্তা, তাই ভাই বোনদের কোনো অপমান আমার মনে রাখতে নাই বোন। তুমি দেবর লক্ষণের মতো সব নতমস্তকে আদেশ পালন করব বৌদি, শুধু একবার আদেশ করেই দেখো। কালা ভাই, এদের সকলের মতো তুমিও কি? নাই নাই, আমি ওদের মতন ঠাকুর নই যে সবাইকে ক্ষমা করে দেব। যে মেজো ঠাকুর এত বড় বেমানি করে তার বউ তুমি। কালাচাঁদ, একজনের অপরাধে সাজায় অন্যজনকে দিতে নেই ভাই। তুই যা, যে চাষিদের বল যে যা নিজের কাছে মন দিক। যে জমি কিনেছে সে তো দখল নেবে। আমি গিয়ে তাই বলছি দাদা ঠাকুর, তুই মেজো বৌমনিকে ক্ষমা করে দে, কিন্তু সব ব্যাপারে নিজে হরিশ্চন্দ্র হলে শয়তানরা তো সুযোগ নেবেই।
তাই বলছি সাবধান, খুব সাবধান। আজ বৌমা নতুন এলো, যা গৌরব যা, চট করে কিছু মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি মা, যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আপনারা সকলে থেকে এই ব্যাপারটা ফয়সালা হয়ে যাক। তার মানে মানে আমাদের স্যার এবারে সৌরবাবুর অংশটা কিনে নিয়েছেন, তাই সেই অংশটা আমার জঙ্গল মেপে নিয়ে ভেঙে ফেলতেছি। এবং সেই অংশে আমাদের স্যার আইবিন ধর্মদাস চৌধুরীর বাংলা মদের কারখানা তৈরি হবে। স্যার আপনি নিজে দাঁড়িয়ে থেকে না, আমার কিছু করার নেই, আইন তার নিজের পথেই চলবে। কিন্তু কিন্তু ভারতবর্ষের সংবিধানে কত ধারায় লেখা আছে দারোগা বাবু যে বসত বাড়ি বিক্রি করে সেখানে মদের কারখানা তৈরি হবে? কিন্তু ম্যাডাম, আপনার স্বামী তো তার সমস্ত অংশের সম্পত্তি আপনার দাদাকে বিক্রি করে দিয়েছে। শুনুন দারোগা বাবু, আমার স্বামী বিখ্যাত ঠাকুর বংশের ছেলে, আর এই পলাশডাঙ্গা গ্রামের মাটির ভগবানের ভাই, কোনো বড় লোকের পাঁচাটা ঘর জামাই নয়। তাহলে কি আপনি স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? এমন আপনি কোন থার্ড পার্সন লোকের কাছে আমি এই কৈফিয়ত দেব না। দয়া করে আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যান। যেমন বাড়িতে জঞ্জাল পড়ে থাকলে পরে দুর্গন্ধ সৃষ্টি হয়, তেমনি আপনারা এখান থেকে চলে গেলে আমি গোবর জল দিয়ে পরিষ্কার করব। দাঁড়াও, দেখাচ্ছে মজা স্যারকে বলে। আরে এই ছেলের পাঁচাটা কুত্তা, বলে দিস তোর ছেড়কে এই বাড়ির ইট পাথর কাঠ একটা কিছুতে যদি সাহস তাকে হাত দিয়ে দেখায়, আর এই বাড়ির সমস্ত কিছুতে হাত দিতে গেলে পরে আমার লাশের উপর দাঁড়িয়ে সেগুলো ভাঙতে হবে। কিন্তু ম্যাডাম, আপনি আইনের কাজে বাধা দিয়ে খুব ভুল করছেন। না, কোনো ভুল আমি করিনি। আইনের চেয়ে অনেক ঊর্ধ্বে বিবেক, মনুষ্যত্ব আর মানবিকতা, আর সেইগুলোকে বজায় রাখতে গিয়ে এই বাড়ি ভাঙতে আমি কিছুতেই দেবো না। আর যদি এই বাড়ি তাও আপনারা ভাঙতে চান, তাহলে আমার লাশের উপরে দাঁড়িয়ে এই বাড়ি আপনাদের ভাঙতে হবে। আমরা চলে যাচ্ছি ম্যাডাম, তবে যাবার সময় বলে যাচ্ছি ম্যাডাম, আপনার এই অতিবারে একদিন আপনার সর্বনাশ ডেকে আনবে। সৌরভ আমার যাই করুক, বউয়ের তেন্দ্রামু কিছুতেই সহ্য করবে না। চলে এসো। সত্যি সত্যি বৌমা, সত্যি তুমি ঠাকুর বংশের জাগ্রতা লক্ষ্মী প্রতিমা। বৌমা, বৌমা, তোমাকে আমি লক্ষ্মীর ডালা সাজাতে বলেছিলাম না? মাগো, তুমি নিজেই তো লক্ষ্মীর ডালা। না মা, না, ওই কথা বলবে না মা, ওই কথা বলে আমাকে আর লজ্জা দেবে না। এসো বৌদি, তোমাকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করি। ছি ভাই ছি, ও কথা বলতে নেই। আমাদের এই সংসারের দেবী হচ্ছে আমাদের মা। সে যে সন্তানকে বহুত কষ্ট করে সযত্নে লালন পালন করেছে, তাই তো এসো ভাই, আমরা সকলে মিলে আজকে আমাদের মাকে এই আসনে বসিয়ে আমরা পূজা আলোচনা করব। জীবনের সার তুমি মা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি দেবী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে,
না, যাগযজ্ঞ পূজা অর্চনা নয়, আমি শুধু প্রতিহিংসার বাতাবরণ তৈরি করে করব আমার শত্রুদের যজ্ঞ। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আমি গামছা পরিয়ে গামলা চড়িয়ে আমি গঙ্গা পার করি। কে বলতে পারে ওই সৌরভ ঠাকুরের গঙ্গা পার হবার দিন এবার এগিয়ে এসছে? কারণ আমার মিশন সাকসেসের পথে। আপনার মিশন সাকসেসের দিল্লি এখনো বহুত দূর। আপনার ম্যানেজার ঠাকুর বাড়িতে আমার অংশের এখনো দখল নিতে পারেনি। তাহলে তারা প্রশাসন সঙ্গে রেখে ঘোড়ার ঘাস কাটছিল। খাস না কাটলেও কিছু করার ছিল না স্যার, কারণ আপনারই বোন বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। আমার বোন নয়, বলো সৌরভের স্ত্রী। এ আপনি কি বলছেন বর্দা? কি না আপনার বোন নয়? না, সে আমার বোন হলে কখনো এই ভিকার নিবেশে ঠাকুর পরিবারে গিয়ে উঠতো না। বর্দা, এখন আমি বুঝতে পারছি এটাও তোমার একটা সুগভীর চক্রান্ত। তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে টিনাকে তুমি ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছ সেই সম্পত্তি রক্ষা করতে। তাই কি কখন হয় বর্দা? আমি ওই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আপনার প্রদাশ্রয়ে পড়ে আছি। এটাও একটা তোমার সুগভীর চক্রান্ত, কিন্তু সেই চক্রান্তকে আমি সফলতা দেব না। তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি যদি আমি না পাই তাহলে তোমাকে আমি একটা কানা করিও দেব না। সে কি কথা বর্দা? তাহলে আমার বাংলা মদের কারখানা আর সেই সঙ্গে তুমিও জাহান নামে যাও, আমার কিচ্ছু যায় আসে না। তা বললে কি হয় স্যার, যেহেতু টিনা আপনারই বোন? ম্যানেজার, তাছাড়া আপনার বোন যদি ও বাড়ি থেকে আশ্রয় নেয় তাহলে তো আপনি স্যার রবি ঠাকুর কাছে হেরে যাবেন। আমি কখনো হারতে শিখিনি। আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তার মুখে আমি তিনটে লাথি মারি। সৌভাগ্যবানটা কে দাদা যে তোমার তিনটে মিষ্টি লাথি খাচ্ছে? দেবদাস, তুই এখানে কি জন্য এসেছিস? তোমার কাজের প্রতিবাদ করতে নয় দাদা, কারণ তোমার কাজের প্রতিবাদ করে মেজদা বিপ্রদাস চৌধুরী যে কোথায় হারিয়ে গেছে আজও তার সন্ধান পাইনি, তাই আমি আর একটা বিপ্রদাস হতে চাই না দাদা। বাজে কথা রেখে তুই এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে সৌভাগ্যবানটাকে ও সৌরভ বুঝি? ভালো, খুব ভালো। যারা কাঞ্চন ফেলে কাজকে বুকে তুলে নেয় তাদের পরিণতি এমনই হয় ব্রাদার। ডোন্ট ওরি মাই ব্রাদার, ডোন্ট ওরি। ছোটদা, আমি হাতক আর খড়গের মাঝে দাঁড়িয়ে বলির পাঠার মতো থরথর করে কেঁপে কোনো লাভ নেই ব্রাদার। ওঠো, জাগো, মাথা উঁচু করে বলো আমি ছাগ নই, আমি বাঘ। আমি কাঁপতে নই, আমি কাঁপাতেও জানি। ওই স্বর সবার কণ্ঠে থাকে না শোনো, এদেশের বহু মানুষ আছে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কাঁপতেই জানে না। তাদের কাঁপানো হয় লোভ, লালসা কিংবা ভয়ের ফাঁদে ফেলে তাদের কাঁপতে বাধ্য করা হয়। তোর পাগলামি শোনার লোক এখানে নেই। দয়া করে তুই এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে উদ্ধার কর। আমি এখানে থাকলে তোমার না বিশ্বাস উঠছে বুঝি? তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মনে রাখিস, এরপর কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। কেন এখানে থেকে নিজের সম্মান নষ্ট করছো ছোটদা? আর তোমার বুঝি সম্মান বাড়ছে? তুমি এবারে জামাই হওয়া সত্ত্বেও একটা পোষা কুকুরের মর্যাদাও তো তুমি পাওনি ব্রাদার। সে তো আমার নিজেরই দোষে। আপনি সেই দোষে দুষ্ট হতে যাবেন কেন? যাক, জেনে খুশি হলাম তুমি অন্তত বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায়। এবার যদি পারো তো সংশোধন করো,
নইলে সেই পাপের সাগরে ডুবে মরো। একটা কথা জানো কি সৌরভ, কাশ্মীর থেকে আপেলের চারা এনে এই পলাশডাঙ্গার মাটিতে রোপণ করলে আপেল হয়তো ফলবে, কিন্তু কাশ্মীরি স্বাদ তুমি কোনোদিনই পাবে না। চলি ব্রাদার, গুড বাই এভরিবডি, গুড বাই। যন্ত্রণাটা বিদায় হয়েছে। শোনো সৌরভ, তুমি যদি তোমার স্ত্রী টিনাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি তোমার সম্পত্তির পাই পয়সা বুঝে পাবে। নইলে বল, তোমার মদের কারখানাও তৈরি হবে। নইলে নইলে কি বলতো, একটা বিগ জিরো সয় সম্বলহীন ফুটপাতের ভিখারি সম্রাট, তখন তোমাকে পোষার চেয়ে একটা অ্যালসেসিয়ান পোষা অনেক বেশি ভালো। সে অন্তত বিপদের সময় চিৎকার করে আমাকে সাহায্য করবে। আছে তার শুধু সেই মধুর অমৃত বাণী, আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে গামছা পরিয়ে কমলা চড়িয়ে আমি গঙ্গা পার করি। হে ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব। সেটা ঈশ্বর বলতে পারবে না, পারবো আমি। তুমি আমার কোন কাজে লাগবে? যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি, তার আগে বলো, তুমি কি তোমার স্ত্রীকে ও বাড়ি থেকে ফিরিয়ে আনতে পারবে? না, কারণ বর তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিতে বাড়িতে একবার প্রবেশ করবে, তাকে কোনো মূল্যের বিনিময়ে সেখান থেকে ফেরানো যাবে না। তুমি কি মনে করো তোমার ওই সম্পত্তি বিক্রি করার টাকাগুলো তুমি আবার আগের মতো ফিরে পাবে? না, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজ থেকে তুমি কুলহারা পথের ভিখারি। ঠিক তাই। তুমি কি চাও এই অবস্থার অবসান ঘটাতে, তোমাকে নিঃস্ব রিক্ত ভিখারি সাজানোর প্রতিশোধ নিতে? হ্যাঁ, চাই চাই চাই, কিন্তু কিভাবে, কোন পথে? সেই পথ আমি তোমায় বলে দেব। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করবো কেন? আমরা দুজনে একই পথের পথিক বলে। মেনে যাও। না, ওটা আমার খলস মাত্র। আসলে আমি ধর্মদাস চৌধুরী পাপ কাজের ছায়া সঙ্গী। কিন্তু কেন, কেন তুমি এভাবে পড়ে আছো? যৌবনের উন্মাদনায় প্রথম প্রেমের টানে অঙ্গ পতঙ্গের মতো উড়ে বেরিয়েছিলাম আগুন ধর্মদাস চৌধুরী বুকে। তারপর শয়তানটা আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দেয়। ওদের কারখানার ম্যানেজার সাজিয়ে আমি সম্পত্তি বিক্রি করে টাকাগুলো তুলে দিই ওই ধর্মদাস চৌধুরীর হাতে। বিনিময়ে এই ম্যানেজার সেজে শয়তানটার পাপ কাজে সাহায্য করে চলেছি। তাহলে তুমি এখান থেকে পালাওনি কেন? কি করে পালাবো? আমি যে খুনের আসামি। কাকে খুন করেছো তুমি? ধর্মদাস চৌধুরী মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। কি বলছো তুমি? কেন কেন খুন করেছো তাকে? তাকে খুন করে ঠিকই, কিন্তু খুনি সহচর ছিলাম মাত্র। ধর্মদাস চৌধুরী অন্যায় কাজের প্রতিবাদ করতে না পেরে ওই শয়তানটা নিজের ভাইকে নিজের হাতে খুন করে এবারে নিচে পুঁতে রেখেছে। এ কথা কেউ জানতে পারেনি? না, কিন্তু ছোট কিছু কাজ করতে পেরে মেজদার শোক ভুলতে বড়দার কাজের প্রতিবাদ না করে মদে ডুবে আছে। কিন্তু এই পাপ কিভাবে খণ্ডন হবে তা আমি জানি না, আমি জানি না। একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে তোমরা কি সুখে আছো? সুখে আছো? আমাদের সুখ দুঃখের সঙ্গে তোমার সম্পর্ক কি? আছে ভাই, আছে। তোমরা সুখে থাকলে এক করে গান গেয়ে শোনাবো, আর দুঃখে থাকলে কেটে পড়বো। কারণ চিত্তে সুখ না থাকলে গীত হয় না ভাই। তাহলে কেটেই পড়ো, কারণ আমাদের চিত্তে সুখ নেই। কেন? তোমরা কি ঘর জামাই, নাকি চোর চোর, নাকি খুনি আসামি? আমাদের দেখে কি চোর ডাকাত খুনি আসামি বলে মনে হয়?
ওটা তো ভগবানও বলতে পারবে না ভাই, কারণ এই সমাজে শিক্ষিত ভদ্রলোকগুলো ওই পোস্টগুলো দখল করে রেখেছে। সত্যিকার বলুন তো, কি আপনার পরিচয়? আপনি কে? আমি দানব মানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। আমি তাতিয়া তাতিয়া মতিয়া বেড়াই স্বর্গ পাতাল মর্ত। আমি বেদুইন, আমি চেঙ্গি, আমি আপনার সারা তারক করবে। কালা জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালা জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর জলে চাষে বধু মিছাই করোয়া, ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারমা। কালা জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢেলেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢেলেছি ঘি, নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। পেট পাহাড়ি রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার। কালা জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালা জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আহা, গান তো নয়, যেন স্বর্গের সিঁড়ি। সেই সিঁড়িতে বসে বসে আমি টানছি বিড়ি। যা কদম রে, আমার কথাটা একটু ভাবলি। তোর কথা ভেবে ভেবে না কে না দে আমি দিন রাত করছি একাদশী। সেই জন্য তো তোকে আমি এত ভালোবাসি রে, তাই মাঝে মাঝে মনের কথা বলতে আসি। তা তো সে কেলে ছোড়াটা কোথায় রে এলো গেছি? তা কেনে আমার থেকে তার জন্য টান বুঝি একটু বেশি। না রে কদম, তোর কালার হাতের বাসি মাঝে মাঝে হয়ে যায় ওসি, তাই দেখে আমি ভিড়মিকে বেঘরে মরতে বসি। একদিন তুই আমার হাতেই মরবি রে শালা একাদশী। না ভাই, এই গরিবের কথাগুলো লাগবে মিষ্টি হলেও একটু বাসি। তার আগে বল, তুই কেন আমার বউর পিছনে লেগে যাচ্ছিস? আজ তোকে আমি ছাড়ব না। এই চুপ, গুতানোর আগে কান দুটো খাড়া করে শোন। ওরে নরাধম, কলিযুগে দেবর লক্ষণ আমি। বৌদির পিছনে ঘুরবো না, থেকে মাসিমার পিছনে ঘুরবো। তার মানে? ওরে কালা ভাই, শয়তানের কাছে চাকরি করি, সেখানে হাসির কোনো সুযোগ নেই, আছে শুধু শয়তানি। তাই তো কদম বৌদির সঙ্গে একটু হাসি ঠাট্টা করে আনন্দ পাই। কিন্তু গরিবের ছেলে এই একাদশীর কোনো কুমতলব নেই রে ভাই, কোনো কুমতলব নাই। একাদশী তোদের সবাইকে আমি বড় ভালোবাসি রে। পেটের দায়ে শয়তানদের কাছে চাকরি করলো, আজ ওদের মতো জানোয়ার হয়ে যায়নি। তা আমি জানি রে একাদশী, সেই জন্য তো তুই কদমকে কত কথা বললাম, আমি কোনোদিন কিছু মনে করিনি ভাই। তাই যাওয়ার সময় তোদের বলে যায় একটুকু সাবধানে থাকিস। কদম বৌদিকে দাবার গুটি সাজিয়ে ওরা শয়তানি খেলা খেলতে চাইছে। সাবধান কালা, সাবধান বৌদি, খুব সাবধান। সত্যি একাদশী কিসের ইঙ্গিত দিয়ে গেল রে কদম? সত্যি কি শয়তানরা তোকে নিয়ে কোনো কুমতলব বাড়ছে? শোন কারা, ওই খলের ছলের অভাব নাই, তাই তুই দা ঠাকুরকে এই কথাগুলো জানা। তারপর দেখবো শয়তানদের কালো হাতের দূর কত দূর। বেশ, তবে তুই তাড়াতাড়ি জল নিয়ে চলে আয়, আমি দা ঠাকুরের ঘরে যাচ্ছি। মোটেই দেরি করিস না যেন।
না সব আঘাতে দা ঠাকুর মুখ বুঝে মেনে নিচ্ছে বলে না ওই শয়তানগুলো গাঁটাকে গিলে খেতেছে, কিন্তু তার হবে না, এবার এর প্রতিফল ওদের পেতেই হবে। তার আগে তুই চালান হয়ে বড় বাবুর খাস কামরায় ছিল তোর হদিস পাবে। ছোট তুই গায়ের ছেলে গায়ে মেয়ে সর্বনাশ করতে চাইছিস? রাখ তোর গর্বে আপনি বাঁচলে বাপের নাম। তুই সেই বাপের নামটা তুই ভুলে যাবি রে ছোটন। ছোটন মেয়েদের চান করে হারে তুই কি করছিস? এই পথে যাচ্ছিলাম ম্যানেজার বাবু। সাবাস, এরপর ওকে টেনে গাড়িতে তোল, কিন্তু সাবধান যেন কাক পক্ষী হচ্ছে চিৎকার করার কোনো সুযোগ না পাই। চিৎকার কি বলছেন ম্যানেজার বাবু? দম বন্ধ হয়ে মরে গেল, এর গলাতে কোনো শব্দ বেরোবে না। চলো রবি ঠাকুরের সুখের সংসার ভেঙে দিয়ে গ্রামের গরিব চাষিদের ক্ষোভের মুখে পড়েছে ওই জানোয়ার ধর্মদাস চৌধুরী। সেই ক্ষোভের আগুনে কি পড়বে তখন যখন জানবে ধর্মদাস কদমকে চুরি করে নিয়ে গেছে। আগুন জ্বালার ভাই পলাশ ডাঙ্গার বুকে, আর সে আগুনের উপর ধ্বংসস্তূপের উপর বসে আমি তৃপ্তি রসি আসবো। আর আমি সারা জঙ্গল তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অরূপ রতন কণ্ঠে ধারণ করতে হলে একটু কষ্ট করতেই হবে ডার্লিং। কিন্তু তোমার এই অরূপ রতনই কিন্তু একদিন আমার সর্বনাশের মূল ছিল। গতস্য সচনা নাস্তি, সেই দিনের সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই তো তোমায় আমি হৃদয় সিংহাসনে রানী করে রেখেছি। আর আমি তোমার ভালোবাসার মুগ্ধ হয়ে তোমার কথা মতন এই সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়ে আমি তোমার বুকে ধরা দিয়েছি। এবার শুভ দিনের শুভক্ষণে বিয়ে করে আমরা কলকাতার বিলাসপুর ফ্ল্যাটে নতুন জীবন শুরু করব। আর আমি তোমার বুকে মাথা রেখে বলবো কি এই সে দিवानी है देखी नहीं कहीं मैंने इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया। कोई दुनिया से पर आए मुझे अपना बनाया, इरादे थे मुझे अब तेरा इंतजार, हर घड़ी है मुझे अब तेरा इंतजार। ऐसी दीवानी है देखी नहीं कहीं मैंने, इसलिए जाने चला दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। তুমি এখানে কি ব্যাপার? এরপরও এই কথা জিজ্ঞেস করতে তোর লজ্জা করছে না? না, লজ্জা করছে না। আমার কোনো লজ্জা করছে না, তুমি যা ইচ্ছা বলতে পারো। আমি তো আপনাদের সাথে আমি একটু গোপনে আলোচনা করছিলাম। আমি এখন আসছি প্রতিমা, তাহলে ওই কোথায় হলো, আগামী দিনে আবার দেখা হবে। গুড বাই। বাই।
ও জানোটার সাথে তোর কিসের পরিচয়? আমার ও তপে তো আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। স্বামীর ঘর ছেড়ে সব রক ভাই লুম্পন মার্কা বন্ধুদের সাথে বেলা লাপনা করতে তোর লজ্জা করছে না? না করছে না, কারণ দুদিন পরে গৌরবকে আমি ডিভোর্স দিয়ে ও তপেন্দ্রকে আমি বিয়ে করব। চলো হাতটা তুলে হাতটা নামিয়ে নিলে কেন? মারো মারো, দেখি তোমার কত বড় সাহস, দেখি কত বড় তোমার সাহস। কে হলো পলাশ? থমকে গেলি কেন? ছোট বোন হয়ে দাদার মুখের ওপর কথা বলার উপযুক্ত জবাব দে। তোমার মুখে নয়, ওর গাড়ির চোরটা বসিয়ে দে। বাবা ওকে দাদা বলে ভাব দে, আমার বয়ে গেছে। তুমি এত দূর দৌড়, তুই কি আমার সন্তান তোর ভালো দেখে? সত্যি তো, ও ঠিক কথাই বলেছে। ও যে এত সুন্দর সত্যি কথা বলতে পারে তা আমি জানতাম না। সত্যি তো, আমি তোমার পরস্পর। তুই তুই কথা বলিস না। তুই যে আমার মুখের মাঝে কতখানি জায়গা জুড়ে বসে আছিস। তবুও তোমার সাথে আমার বহু দূরের সম্পর্ক। আমি তোমার পরস্পর, তাই আমি আজ এই বাড়ি ছেড়ে। আমার বাড়ি ছেড়ে তো কোথাও যাওয়া হবে না। এই বাড়িতে তুই আগেও যেমন ছিলি চিরকাল তেমনি থাকবি। না, ওর সাথে এক বাড়িতে বসবাস করে আমার পক্ষে সম্ভব নয়। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো দুশ্চরিত্র বেড়েছে, এই সচ্চরিত্রের ভাগ্নের দাম আমার কাছে অনেক বেশি। না মামা না, ও কথা বলো না। শত অপরাধ করলো ও তোমার মেয়ে, ও ভুল বুঝলে তুমি যাবে কোথায়? জাহান্নামে। সোনা সিংহাসনেতে যার কাছে আস্থা খুবই ভালো, তার মতো মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বাবা বেশ, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক বাবা। তোমার কথা মতো তোমার এই বাড়ি ছেড়ে আমি চিরকালের মতো চলে যাচ্ছি বাবা। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তোমাকে আমি দেখিয়ে দেব যে তোমার বাড়ি আশ্রয় ছাড়া আমার একটা অন্য আশ্রয় আছে, ছিল এবং থাকবে। যাস না প্রতিমা, শোন প্রতিমা, ওকে যেতে দে পলাশ। যে অপরাধ করে ও ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে এসছে তাতে মুখ দেখাও মহাপাপ। কিন্তু মামা ও তো তোমারই মেয়ে। সেই জন্য তো ওর শত অপরাধ সহ্য করে আমি এই বাড়িতে ঠাই দিয়েছিলাম। কিন্তু আজ যখন বুঝেছি ও পাপের সাগরে ডুব দিয়ে এ বাড়িতে এসে উঠেছে, তখন ও যাক। ওর মতো মেয়ের জন্য এই বাবার বুকটা যদি হাহাকার করে, সেই বুকে যদি পাথর চাপিয়ে দিস পলাশ, একটা পাথর চাপিয়ে দিস। না মামা না। হ্যাঁ পলাশ, এই তোর মামা গরিব চাষা হতে পারে, কিন্তু কারোর বেইমানি করলে সহ্য করতে পারে না। নিজের কোথায় মর্যাদা রাখতে যে দেবতা ওর জন্য শত আঘাত সহ্য করেছে, সেই দেবতাকে অপমান করে ও যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তখন আমি আজ থেকে জানবো আমার মেয়ে মারা গেছে, মারা গেছে, মারা গেছে। কি আশায় বাঁধি খেলা বেদনা বলো ছোরে, কি আশায় বাঁধি খেলা বেদনা বলো ছোরে, নিয়তি আমার ভাগলো যে, নিয়তি আমার ভাগলো যে, নিতিদিন খেলা করে বেদনা বলো ছোরে, কি আশায় বাঁধে খেলা বেদনা বলো ছোরে। মরবে, একে একে সবাই মরবে। আমার বিরুদ্ধে ধ্বজাধারীদের আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। ওরা হয়তো ভুলে গেছে আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পড়ে গেলে তাকে আমি মাটির নিচে চালান করি।
যেমন করেছে আমার ওই মেজো ভাই ওই বিপ্রদাস চৌধুরীকে। ভুল করে এটাকে জানিস সেখানে চালান করে দেবেন না স্যার। ওকে চালান না করলেও তোকে করবো শুয়োর। কে কেন স্যার? এমন একটা কচি মেয়ে এভাবে কেউ বেঁধে রাখে? শয়তান জানোয়ার, তোদের আমি কাউকে ছাড়বো না জানোয়ার, কাউকে ছাড়বো না। রিল্যাক্স। এ নে ছোট, এবার একটা সত্যি কথা বলতো ছোট, অনেক মেয়েকেই তো তোরা ভোগ করলি, হঠাৎ এই কদমকে আমার হাতে তুলে দিলি কেন? না মানে আপনাকে খুশি করতে। না না, সত্যি কথা বলতে তুই লজ্জা পাচ্ছিস। এই নে, তোর লজ্জাটা আমি ভেঙে দিচ্ছি। এবার বল। আগে মেরে দেবো বললেন, কদমকে সারা ঘরে ঢুকিয়ে দিলে ক্ষিপ্ত গ্রামবাসীর হাতে আমি মারা যাব, আর তোরা এই চৌধুরী বিনা রাজত্ব চালাবি, তাই না? এই না তোর রাজমুকুট। তুই কি করলি বাবু? একটা জয় জয়তে মানুষকে তুই মেরে ফেললি। ওর জন্য তুই দুঃখ করিস না রে মান্তসোনা, ওই জানোয়ারটা তো তোকে এখানে তুলে এনেছিল। থাম, তোর নেকামিকে আমি বুঝতে পারিনি ভেবেছিস? তুই কি আমাকে গরু ছাগল ভেবেছিস নাকি, যে তোর চালাক আমি ধরতে পারবো না? কেন বুঝতে পারবি না? তুই বুদ্ধিমতী মেয়ে, কিন্তু আমি বুঝতে পারছি না তুই এখনো দূরে দাঁড়িয়ে আছিস কেন? বাবু, মুখ সামনে কথা বলবি, এই কথাগুলো যদি আমার কানে জানতে পারে না তাহলে। জানতে দিবি কেন? তুই বুদ্ধিমতী মেয়ে আর আমি বুদ্ধিমান, দুজনে মিলেমিশে একাকার হয়ে যাটা তো ওই ঈশ্বরের দান। কেন তোদের ওই মাটির ভগবান রবি ঠাকুর তোকে এটা শেখায়নি? বাবু, তোর ওই পা বুকে তুই আমাদের দেব ঠাকুরের নাম আনবি না, মুখে বলে দিচ্ছি। বেশ, নেব না, তবে তোকে যদি আমি কাছে পাই। আয় আয় কদম, তুই আমার কাছে আয়। ছেড়ে দে শয়তান, নইলে তবে তোকে নয় রে কদম, তোকে আমি ছেড়ে দেবো, তবে তোর বুকে জ্বলে যাওয়া আগুনের নিভে যাওয়ার পর। কে বাবা বদ্ধ ঘরের মধ্যে ভল্লুকের মতো চিৎকার করছো? এটাই আফ্রিকার জঙ্গল পেয়েছো সাধু? দেবদাস, আমাকে বাঁচাও, জানোয়ারটা আমাকে খেতে যেইছিল, এই তো ওটাই তো জানোয়ারের ধর্ম রে কদম। দেবদাস, তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না, এখনো ছাড়াইনি, ছাড়ালে আরেকটা বিপ্রদাস চৌধুরী হয়ে যেতাম। হোয়াট ডু মিন? নিজের হাতে যে পাপ তুমি করেছো তাকে আর খুঁজিয়ে তুলতে চাইছো কেন দাদা? তোমার অন্যায় আর পাপের প্রতিবাদ করে মেজদা যে হারিয়ে গেছে, এ কথা তুমি আমায় কোন জাদু মন্ত্র বলে ভোলাবে দাদা? তাই নাকি? তাহলে তুইও তোর ওই মেজদার মাথায় যা। তোর গায়ে হাত দিয়ে সাজা ওকে পেতেই হবে। পাপের ষোলকলা তোমার পূর্ণ হয়েছে ধর্মদাস চৌধুরী, তাই গায়ের বুকে বাস করে গায়ের মেয়েদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে তোমার লজ্জা করছে না? না তো, আমি তো কদমকে বুঝিয়ে বলছিলাম। মিথ্যে কথা বলার চেষ্টা করলে টেনের জিভটাই ছিঁড়ে নেব ধর্মদাস চৌধুরী। তোমরা আমায় ভুল বুঝছো। ভুল আজ বুঝি নাই বাবু, ভুল বুঝেছি আগেই। তোর মতন কুকুরকে ঠাকুর বলে লাই দিয়ে। এখন বুঝতে পারছো তো দাদা, পাপ আর পাপী কখনো এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। ও মানুষ হলে তো বলবে ও তো জানোয়ারের আদম, মা বোন জ্ঞান তো হারাই ফেলেছে। ধর্মদাস চৌধুরী, তোমার কুকর্মের হিসাবে পলাশডাঙ্গা গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে আছে, তবু ভূতপূর্ব জমিদার বংশের মানুষ হিসাবে এই গ্রামবাসী তোমায় বারে বারে ক্ষমা করে এসেছে। এবারও আমায় ক্ষমা করে দাও ভাই, আমি প্রতিজ্ঞা করছি। না, প্রতিজ্ঞা নয়, শুধু মনে রেখো এই গ্রামের গরিব চাষিরা অতি সহজ সরল, কিন্তু তাদের আত্মসম্মানে ঘা পড়লে তারা এটেম বোমার মতো ফেটে পড়তে জানে। সে তো অনেক পরের কথা,
আজ ওকে আমি ছাড়ব না। না ওই, আজ নয়, আজ ওকে আমরা ক্ষমাই করে গেলাম। শুধু দেবদাস দার মুখ চেয়ে ওকে আমরা ক্ষমাই করে যাচ্ছি। কিন্তু তোমার পিস্তল আমার কাছে রইল ধর্মদাস চৌধুরী। দ্বিতীয় দিন এ ধরনের অন্যায় করলে তোমার পিস্তলের গুলি তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে। এসো কালা ভাই, এসো বৌদি। মনে রেখো এই যুগের কংসরাজ, দেশের মানুষ তোমায় ক্ষমা করলেও আইন তোমায় ছাড়বে না। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আরে মূর্খ, এই ধর্মকে বিনাশ করা তো সহজ নয়। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আমি সব অংশে নিধন করি। গৌরব ঠাকুর, তুমি চেনো না এই নীল রক্তধারী ধর্মদাস চৌধুরীকে? তোমার অহংকারের উপযুক্ত জবাব দিতে। এসে গেছে, এসে গেছে আমার তুরুপের তাস ইস্কাবনের বিবি। হঠাৎ তপেন্দুর খোঁজ কেন? ও মোরাঘাটে নৌকো বেঁধেছ বুঝি? তাহলে তো দেখছি তুমি সোনাগাছির ডানা কাটা পরি। বাহ, নামটাও মনে রেখেছো দেখছি। রাখবেই তো। আমি যে তোমার বুকে ফোটা প্রথম ভ্রমর। এসো সেই প্রথম সন্ধ্যাটা আবার ফিরিয়ে আনি। তাহলে কি আমি চিৎকার করে লোক রাখবো? ছাড়ো বলছি, জানো ভুল করবে, কারণ তুমি তো জানো এই ধর্মদাস চৌধুরীর সবার ভেতরে চিৎকারের কোনো দাম নেই। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। নইলে এই পিস্তলের গুলি। ও তপেন্দু, তা আমায় গুলি চালাতে হবে কেন? তুমি তো ওকে সোনাগাছিতে 50,000 টাকায় বিক্রি করতে চেয়েছিলে। আমি তোমায় 1 লাখ টাকা দিচ্ছি, ওটাকে তুমি আমার কাছে ছেড়ে দাও। আমি তোমার মতো তো উপায়ে জানো নয় ধর্মদাস চৌধুরী। ও সাধু সাজতে চাইছো? তাহলে তুমি ওকে কলকাতাতে বিক্রি করো, কেমন? চলে এসো প্রতিভা। কেন? ওই জানোয়ারের কবল থেকে উদ্ধার করে তোমায় আমি। ওই জানোয়ারের কবল থেকে উদ্ধার করে তুমি আমাকে বিক্রি করে দেবে, তাই না? তোমরা সবাই সবাই এক একটা জানোয়ার। আমাদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না, কাউকে না, কাউকে না। দেখলে তো তপেন্দু, প্রতিমা তোমার সঙ্গে যেতে চাইছে না কেবল। তাহলে তুমি একাই নরকে যাও। প্রতিমা, প্রতিমা, তুমি যে কোনো প্রকারে তুমি তোমার আমি শয়তানটার কবলে আমায় তুমি প্রতিমা, আমায় তুমি ক্ষমা করো। আপনি কি কোলের বর্দা? তপেন্দু আপনি খুন করে বসলেন। আমি খুন করতে যাবে কেন? খুন করেছো তো তুমি। না, খুন করে ছুরি হাতে না বললে কি পুলিশ শুনবে ভাই? যাও, যদি বাঁচতে চাও তাহলে ছোট না তপেন্দু লাশ দুটো গাড়িতে করে বাইরে ফেলে এসো, কেমন? না, কি প্রতিমা তুমি এখানে কেন? পুরানো প্রেমের প্রদীপ জ্বালাতে তোমার কাছেই তো এসেছিল।
কিন্তু এক ফুল দু মালি হলে যা হয় আর কি। তুমি তপেন্দুকে খুন করে বসলে। তবে রে জানোয়ার, আজ তোকে আমি ব্যাস, ওইখানে ফুল স্টপ। তোমার হাতে ধরা ছুরি আর তোমার পুরনো প্রেমিকা বর্তমানে তোমার ভাতৃবধূ আমার জিম্বায় রইল। এই লাশগুলো তুমি যদি গাড়িতে করে বাইরে ফেলে এসো তাহলে এটাকে ফেরত পাবে। কেমন? জানোয়ার ধর্মদাস চৌধুরী, যদি আমি বেঁচে ফিরতে পারি তাহলে তোর এই যোগ্য জবাব আমি দেবই। তার আগে আমি তোমার কবর খুঁড়ে দিচ্ছি গৌরব ঠাকুর। হ্যালো, আমি ডিনি চৌধুরী স্পিকিং। শুনুন অফিসার, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের বাড়ির জামাই সৌরভ ঠাকুর, আমার বাড়ির ম্যানেজার এবং ছোটনের লাশ দুটো গাড়িতে করে বাইরে পাচার করছে। হ্যাঁ, আপনি ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাখছি স্যার। হ্যাঁ। কি কি শয়তান, শয়তান, তুমি মানুষ না তুমি অন্য কিছু? ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আমি এমনি ভাগাই। না না মা, আমি এ কথা বিশ্বাস করতে পারছি না যে ঠাকুরপোর মতো দেব শিশুকে ছেড়ে প্রতিমা। শুধু ছেড়ে যাওয়াই নয় বৌমা, ওর উপর যে কত মানুষের নির্যাতন করেছে তা একমাত্র ঈশ্বরই জানে। কিছু জিজ্ঞাসা করলে সব কিছু হেসে উড়িয়ে দেয়। এটাই তো ঠাকুরপোর মহান গুণ মা। আর কোনো কষ্টই যেন তাকে স্পর্শ করতে না পারে। অথচ দেখো, একজন গরিব সামান্য এক চাষির ঘরের মেয়ে হয়ে প্রতিমা গৌরবকে কেমন ভাবে লাঞ্ছনায় গঞ্জনায় দিন্য করে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাইরের জগৎটা সে হয়তো চেনে না মা, যদি চিনতো তাহলে ঘরের থেকে পা বের করতো না। দেখবে মা, কয়দিন পরে সে ফিরে এসে আপনার পায়ে কেমন আশ্রয় চাইবে। প্রথমে আবার কে কি চাইতে এলো বৌমা? আজ মাঠ থেকে মা লক্ষ্মীর পৌষ আসছেন, আর বাড়িতে আমার বৌমার হাতে রান্না পায়েস। ধরো মা ধরো, এই গোবিন্দভোগ চাল দিয়ে বেশ জমিয়ে পায়েসটা রাঁধো তো মা। আপনি একটু বসুন, আমি ভাতটা নামিয়ে পায়েসটা চাপিয়ে দিচ্ছি। বর্দা, আজকে কয়জন মুনিশ খাবে? শুধু কি মুনিশ বৌমা, আরো সবাইকে নিয়ে 80 পর্যন্ত হবে। আজকের এই আনন্দের দিনে হতভাগাটা যদি বাড়িতে থাকতো। থাক বর্দা থাক, আজকে এই আনন্দের দিনে তার কথা নাই বা মনে করলেন। মনে করে জন্মদিনটাকে মাটি করবেন না। আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হতভাগাটার জন্য এমন লক্ষ্মী প্রতিভার মতো মেয়েটাও আজ খালি হয়ে গেছে, আর গৌরবটা যেন মনমরা হয়ে। সবই আমাদের অদৃষ্ট। তা না হলে যে বাড়ির দেবতুল্য ছেলে এই বাড়ির কর্তা, সেই বাড়িতে অমাবস্যার চাঁদ কি করে ঠেকে দেয় বল? যে ছিল এই বাড়ির খুশির তোফান, সে গৌরবের চোখে মুখে আজ। হাজারো দুঃখ যন্ত্রণা থাকলেও সে তো তোমারই কাছে আছে বড়দা। তাই আমার কথা না চিন্তা করে মেজদার কথা ভাবো। মেজদা মানে সৌরভ, কেন কি হয়েছে তার? ওই ধর্মদাস চৌধুরীর চক্রান্তে এক দড়া খুনের দায়ে জেল হাজতে বন্দী। এমন যে একটা কারখানা ঘটবে তা আমি আগেই জানতাম মা, কারণ আমার ওই শয়তান বর্দা আমাকে কিছুতেই সুখী হতে দেবে না মা, কিছুতেই। কেঁদো না বৌমা, কেঁদো না। সংসারে ঝড় ঝঞ্ঝা তো থাকবেই, তাকে শক্ত হতে মোকাবিলা করার জন্য আমি তো আজও বেঁচে আছি। কিন্তু বর্দা, 1 লক্ষ টাকা জামিন দিতে না পারলে? দেব, আমি 1 লাখ টাকায় জামিন দেবো। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বাবা? হতভাগাটা সবকিছু বিক্রি করে দিলেও আমার অংশটা আমি এখনো বিক্রি করে দিইনি বৌমা। না বর্দা না, ওর মতো একটা স্বার্থপর ভাইয়ের জন্য আপনি। প্রয়োজন হলে সবকিছু বিক্রি করে আমি গাছতলায় গিয়ে থাকবো বৌমা, কিন্তু বাড়িতে আমার দুটো মা কাঁদবে, আর আমি সেই মায়েদের বড় ছেলে হয়ে। আরেক মায়ের চিন্তাও যে আপনার করতে হবে বর্দা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। ওঠো পলাশ, কি হয়েছে খুলে বলো।
তবে কি প্রতিমা? শয়তান ধর্মদাস চৌধুরী আর তার ম্যানেজারের প্রয়োজনায় পড়ে প্রতিমা বাড়ি ছাড়ি চলে গেছে। ঠিকই বলছি, ওই শয়তানদের কুমন্ত্রণায় পড়ে বোনটা আমার হারিয়ে যেতে পারে না পলাশ, হারিয়ে যেতে পারে না, কারণ সে শুধু তোমার বোন নয়, এই ঠাকুর বংশের ছোট বউ। গৌরব, গৌরব লক্ষ্মী ভাইটি আমার। সব কাজ করতে পারবো বর্দা, কিন্তু প্রতিমা সন্ধানে আমি যেতে পারবো না। গৌরব, এসব কি বলছিস তুই বাবা? এসব কি বলছি মা, ক্ষমার ফলগু ধারা তোমরা, তাই তোমরা তার সেই জ্বালাময়ী অপমানগুলো ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। মা দাদার অপমান কি কখনো ভুলতে পারেনি গো? তাই বলে অসহায় মেয়ের সম্মান বাজাতে ছুটে না যায়, সে যে ভীরু কাপুরুষ। আর তুই আমার ভাই হয়ে বর্দা, তার সে ফুলে সাজা দেওয়ার সময় তুই অনেক পাবি, কিন্তু সংসারের বুকে একবার কালি ছাকলে সারা জীবন চেষ্টা করে সে গালি করতে পারবি না রে ভাই। তুমি আর অমত করো না ঠাকুরপো, তুমি প্রতিমাকে ফিরিয়ে নিয়ে এসো। যত অপরাধী হোক না কেন, সে যে এই বংশের ছোট বউ, সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। বৌদি, আমার মতো একটা কলঙ্কিনীকে যদি তোমরা সবাই ক্ষমা করতে পারো, তাহলে সে কেন ক্ষমা পাবে না ঠাকুরপো? যা গৌরব, যা, যেমন করে পারিস প্রতিমাকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, প্রতিমাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। প্রতিমার হয়ে আমি হাত জোড় করছি গৌরব। কে রে, তুই এখনো নীরব থাকবি? এরপরেও কি আমাকে মুখ খুলতে হবে? না বর্দা, তোমার যে কোনো কথাই আমার কাছে দেবতার আদেশ, তাই সেই আদেশের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করার সাধ্য আমার নেই। তবু যাওয়ার সময় বলে যায় বর্দা, ভালো মানুষ হওয়াটা নিশ্চয়ই ভালো, কিন্তু অতি ভালো যেন মন্দের কারণ হয়ে না দাঁড়ায়। আসি মা, আসি বর্দা। মাগো, পাগল কোথাকার, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও পলাশ। সুদেব কাকাকে বলো ঠাকুর পরিবারের বউ কখনো হারিয়ে যেতে পারে না। যাচ্ছি বর্দা, এতদিন জানতাম আপনি দেবদুলো মানুষ, কিন্তু আজ আমি দেখে গেলাম মাটি মায়ের কোলে ধুলো কাদা এক মাটির ভগবান। মা, বৌমা, তোমরা দাঁড়িয়ে থেকো না, চাও রান্না করার ব্যবস্থা করো। দেখো কেউ যেন এই ঠাকুর বংশের অমঙ্গল না হয়। কিন্তু বর্দা, আজকের এই দিনে সংসার থাকলে বিপদ থাকবে বৌমা, তাই বলে তো নিমন্ত্রিত অতিথিদের আমি কর্তব্য অবহেলা করে ফিরিয়ে দিতে পারি না। চাও মা, যাও, চাও তোমরা রান্নার ব্যবস্থা করো। রবি, তুই কি করবি বাবা? আমার তুই মায়ের চোখের জল মুছিয়ে দিতে প্রয়োজনে জমি জমা পুকুর বাড়ি সব বিক্রি করে আমি সৌরভকে ফিরিয়ে আনতে যাচ্ছি। মা, আমি সৌরভকে ফিরিয়ে আনতে যাচ্ছি। পাচ্ছি না, আমি অন্ধকার কুটিরে আমি আমার নিজের জীবনটাকে আমি ধরে রাখতে পারছি না। অত সমস্ত চেষ্টা আজ আমার মনে হয়ে গেছে। ওদের চরম অত্যাচার যে আজ বেড়ে উঠেছে। ওগো ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও। না না সুন্দরী, আমি মরতে দেব না। তোমাকে যে ঘিরে আমার অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। মেরে যান এখান থেকে, চলে যান বলছি, চলে যান। একটা এগিয়ে আসলে কিনা আমি চিৎকার করবো, খুব খারাপ হয়ে যাবে বলছি। তোমার কথা মতো তো এতদিন এগিয়ে যায়নি, কিন্তু যখন আজ এগোতে শুরু করেছি তখন তো ফিরে আসতে পারবো না। তোমাকে যাওয়ার চাই। চেষ্টা সুন্দরী, ধর্মদাস চৌধুরীর হাত থেকে কেউ কোনদিন রেহাই পায়নি, আর তুমিও পাবে না। নইলে তোমার পাপের 16 কলা পূর্ণ হবে কি করে দাদা? আবার তুই বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা, নইলে আমার অবস্থা মেজদা বিপ্রদাস চৌধুরীর মতো করে দেবে, তাই না দাদা? ঠিক তাই। আজ এই মুহূর্তে তোকে আমি
দ্বিতীয়বার তোমায় সে সুযোগ দেবে না ধর্মদাস চৌধুরী। তুমি এসেছো, আমার যে অপরাধের কোনো শেষ নেই, তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না প্রতিমা, কারণ আমার ক্ষমা তুমি এমনি পাবে। মার বর্দা যদি তোমায় ক্ষমা করে। কিন্তু সেই মন্দিরে প্রবেশ করার অধিকার যে আজ আমি হারিয়ে ফেলেছি গো। চোখের জলে শুদ্ধ হয়ে সে মন্দিরে প্রবেশ করো, তাদের ক্ষমা তুমি নিশ্চয়ই পাবে, কারণ তাদেরই আদেশে আমি তোমায় উদ্ধার করতে এখানে ছুটে এসেছি। সত্যি বলছো স্বামী? সত্যি বলছো তুমি? আমি ধর্মদাস চৌধুরী 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 প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি। আজ আমি তোদের সবকটাকে বায়োডাটা পূর্ণ করব। ওর এখন বড় দুঃসময় চলছে। শনি রাহু কেতু তো সবাই পিছনে লেগেছে। এই সময় এই কান্না পিস্তল দিয়ে তুই কিছু করতে পারবি না। কে তুমি? তুই আমায় চিনতে পারছিস না বেটা? এই কামে কামাক্ষা সিদ্ধ মহাপুরুষ স্বামী আনন্দ। আমি এসেছি তোর সব পাপ খণ্ডন করে তোকে মায়ের কোলে পাঠিয়ে দিতে। স্বামীজি, আজ থেকে তুই মায়ের সেবক না বেটা। তুই মায়ের অস্ত্র হাতে তুলে নিয়ে তোর শনি রাহু কেতুকে ধ্বংস করে এই ব্রহ্মাস্ত্র দিয়ে ধর ওই খেলনা পিস্তল গুলো দেয় আমায়। চুপ বেটা মূর্খ, আমার মুখের উপর কোনো কথা বলবি না। কি আমি মূর্খ? মূর্খ না হলে তুই তোর ভাইকে এই মেঝেতেই পুত রাখিস কেন বেটা? আজ কোন জায়গা ছিল না? সত্যি করে বলো তো, কে তুমি? কি কি তোমার পরিচয়? তার আগে তুমি বলো তো দাদা, উনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো সত্যি কিনা? ওই ভণ্ড সন্ন্যাসী মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলে তুমিও পার পাবে না ধর্মদাস চৌধুরী। তোমার কুকীর্তির কথা এই গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে আছে। আর তারা যেন চিৎকার করে বলতে চাইছে, গায়ের বুকে এক নারী লোভী শয়তানকে শেষ করে দাও। শুধু তাই নয়, শয়তানের এক জঘন্য খুনি, সে তার নিজের মেজ ভাইকে খুন করেছে। আমারই চোখের সামনে খুন করেছে তপ্পেন্দু আর ছোটনকে। অপরাধ স্বীকার করো ধর্মদাস চৌধুরী। নিজের মুখে বলো তোমার কুকীর্তির ইতিহাস। বলো কেমন করে তুমি এই পুরার গায়ে সর্বনাশ করেছো। না, আমি কোনো অপরাধ করিনি। আমি এই বংশের হিত গৌরবকে পুনরুদ্ধার করতে যা করেছি তা ঠিক করেছি। কিন্তু সারা দেশবাসী বলছে অন্য কথা। তাই তারা তোমার সমস্ত ভাইটাকে ঘিরে ফেলেছে। তারা তোমার কুকীর্তির বিচার চায়। তাদের বিচারের সমস্ত নেশা আমি ঘুচিয়ে দিচ্ছি। শুধুমাত্র পুলিশ প্রশাসনকে আসতে দাও। আমি আমার সব ফোর্স নিয়ে এসে গেছি স্যার। প্রয়োজনে লাশের পাহাড় তৈরি করে দাও। আর কোনো প্রয়োজন হবে না মিস্টার চৌধুরী। শুনে বাবু, অ্যারেস্ট হিম। তার মানে কে কে আপনি? উনি সিআইডি অফিসার ভারত ভূষণ চ্যাটার্জি। দেবদাস বাবুর আবেদনে সাড়া দিয়ে আপনার বেজয় চৌধুরী নিখোঁজে তদন্ত করতে আমি কলকাতা থেকে এসেছি। মিস্টার চৌধুরী, বিপ্রদাস চৌধুরী তব্যেন্দু আর ছোটনকে খুন করার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। না, ভূতপূর্ব জমিদার বংশের ছেলে আমি। এত সহজে অ্যারেস্ট করা যাবে না আমাকে। আজ আমি তোদের সবাইকে শেষ করে আগুন নিয়ে খেলা করতে যায় না। মনে রাখো, আমার সামান্য নির্দেশে তোমার পাপপুরি চৌধুরী বলে আগুনে ধ্বংস হয়ে যেতে পারে। তার আগে তোকে আমি শেষ করব।
সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার বুকে ছোট্ট একটা গ্রাম পলাশ থাকা এখানে সবুজ ক্ষেতের উপর সোনালি ধানের শীষগুলো হাওয়ায় তুলতে তুলতে বলছে এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় যেন আমার